রাতের আধার তখনও পুরোপুরি কাটেনি। তেহরানের দক্ষিণ পশ্চিম দিগন্তে সূর্যের প্রথম আলো ফোটার ঠিক আগ মুহূর্তে হঠাৎ করেই আকাশ কেঁপে উঠল। যে শব্দ ভেসে এলো সেটা সাধারণ কোনো শব্দ ছিল না। মাইলের পর মাইল দূর থেকেও মানুষ বুঝতে পারল কিছু একটা ভয়ঙ্কর ঘটে গেছে। পারান্ত শহরের কাছে অবস্থিত ইরানের সবচেয়ে গোপন ও সংবেদনশীল সামরিক স্থাপনাগুলোর একটিতে সেই রাতে যা ঘটেছিল তা আজ পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে নতুন করে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। পারান্ত মিলিটারি কমপ্লেক্স নামটা শুনলে বোঝা যায় এটা কোনো সাধারণ সামরিক ছাউনি নয়। তেহরান থেকে মাত্র 40 কিলোমিটার দূরে অবস্থিত এই বিশাল স্থাপনা ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির প্রাণকেন্দ্র। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স, যাকে স্থানীয়ভাবে হাওয়াফেজ সেফা বলা হয়, তাদের সরাসরি নিয়ন্ত্রণে এই কমপ্লেক্স পরিচালিত হয়। এখানে কি তৈরি হয় জানেন? ইরানের সেই সব মিসাইল যেগুলো ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ঘুম হারাম করে দিয়েছে, সেগুলোর গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ অ্যাসেম্বল করা হয় এখানেই। সেদিন রাতে ঠিক কী ঘটেছিল সেটা এখনও পুরোপুরি পরিষ্কার নয়, তবে স্থানীয় বাসিন্দারা যে দৃশ্য দেখেছেন তা রীতিমতো ভয়াবহ। আকাশে উঠে যাওয়া কালো ধোঁয়ার কুণ্ডলী, আগুনের লেলিহান শিখা, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক কিলোমিটার দূরের বাড়িতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি প্রথমে ভেবেছিলেন ভূমিকম্প হয়েছে, কিন্তু যখন জানালা দিয়ে বাইরে তাকালেন তখন দেখলেন দূরে আকাশ লাল হয়ে জ্বলছে। ইরান সরকার এই ঘটনার পর সাথে সাথে পুরো এলাকা সিল করে দিয়েছে। কেউ ভেতরে যেতে পারছে না, কেউ বাইরে আসতে পারছে না। যারা ওই এলাকায় ছিলেন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু অধিকাংশের ফোন বন্ধ বা সাড়া পাওয়া যাচ্ছে না। এই ধরনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা সাধারণত তখনই নেওয়া হয় যখন কোনো দেশ বুঝতে পারে তার সবচেয়ে গোপন কিছু বাইরের বিশ্বের সামনে উন্মোচিত হয়ে গেছে বা হতে চলেছে। ইরানের সরকারি মিডিয়া অবশ্য বলছে ভিন্ন কথা। তাদের দাবি অনুযায়ী এটা নাকি একটা সাধারণ দুর্ঘটনা, গ্যাস সিলিন্ডারের আগুন লেগে এই বিস্ফোরণ হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, একটা সামরিক কমপ্লেক্সে যেখানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র তৈরি হয়, সেখানে কি সাধারণ গ্যাস সিলিন্ডার থাকে? আর যদি থেকেও থাকে, তাহলে সেই সিলিন্ডার থেকে এতটা শক্তিশালী বিস্ফোরণ কিভাবে সম্ভব যে মাইলের পর মাইল দূর থেকেও মানুষ দেখতে পেয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের পেছনে ফিরে তাকাতে হবে। মনে আছে বন্দর আব্বাসের কথা? ইরানের সেই গুরুত্বপূর্ণ বন্দর যেখান দিয়ে চীন থেকে মিসাইল তৈরির যন্ত্রাংশ ও জ্বালানি আমদানি করা হতো। সেখানেও এই রকমই একটা রহস্যময় বিস্ফোরণ হয়েছিল। সেবার ইরান বলেছিল সাধারণ অগ্নিকাণ্ড, কিন্তু পরে কি বেরিয়ে এসেছিল জানেন? সেই হামলার পেছনে ছিল ইসরায়েলের মোসাদ এবং যুক্তরাষ্ট্রের সিআইএ। দুই দেশের গোয়েন্দা সংস্থা একসাথে কাজ করে ইরানের ভেতরে ঢুকে এই কাণ্ড ঘটিয়েছিল। এবারও কি ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে? অনেকেই মনে করছেন হ্যাঁ। ইসরায়েলের বিখ্যাত সংবাদ মাধ্যম ওয়াইনেট এবং চ্যানেল 18 এই খবর বেশ গুরুত্বের সাথে প্রচার করেছে। তাদের বিশ্লেষকরা বলছেন এটা কোনো দুর্ঘটনা নয়, এটা একটা সুপরিকল্পিত হামলা, এবং এই হামলা হলো বড় কিছুর শুরু মাত্র। কিন্তু প্রশ্ন হলো, একটা সামরিক কমপ্লেক্সের ভেতরে ঢুকে এভাবে বিস্ফোরণ ঘটানো কি এতটা সহজ? একদম না। এই ধরনের স্থাপনায় নিরাপত্তা থাকে বহু স্তরের। প্রতিটি গেটে চেকিং হয়, প্রতিটি মানুষের পরিচয় যাচাই করা হয়, সিসিটিভি ক্যামেরা 24 ঘন্টা চালু থাকে। তাহলে কিভাবে কেউ ভেতরে ঢুকে এই কাজ করলো? উত্তরটা ভয়ঙ্কর, এবং এই উত্তর ইরানের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ। এই কাজ বাইরের কেউ করেনি, ভেতরের কেউ করেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ইরানের সামরিক বাহিনীর ভেতরেই কেউ আছে যে বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছে। একজন মীর জাফর, যে বাইরে থেকে দেশপ্রেমিক কিন্তু ভেতরে ভেতরে শত্রুর দালাল। ইতিহাস সাক্ষী দেয়, একজন মীর জাফরকে চিনতে না পারার কারণে পুরো উপমহাদেশে 200 বছর ব্রিটিশ শাসন চলেছে। আজকের দিনেও প্রতিটি দেশে এই ধরনের মীর জাফর আছে। তারা নিজের দেশের ইউনিফর্ম পরে কিন্তু কাজ করে শত্রুর জন্য। এদের খুঁজে বের করা সবচেয়ে কঠিন কাজ। ইরান এই মুহূর্তে ঠিক এই চ্যালেঞ্জের মুখে। তাদের বুঝতে হবে কে বিশ্বস্ত আর কে বিশ্বাসঘাতক। এটা বুঝতে না পারলে সামনের দিনগুলোতে আরও বড় বিপদ অপেক্ষা করছে। খবরে প্রকাশ, ইরান ইতিমধ্যেই তাদের নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ঢেলে সাজানো শুরু করেছে। গোয়েন্দা বিভাগে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। বাজাজ বাহিনীকে বিভিন্ন সংবেদনশীল স্থাপনায় মোতায়েন করা হয়েছে। আর সবচেয়ে বড় খবর হলো, চীন এই বিষয়ে ইরানকে সাহায্য করছে। চীনের গোয়েন্দা বিশেষজ্ঞরা ইরানকে কারিগরি সহায়তা দিচ্ছে, যাতে ভেতরের এই বিশ্বাসঘাতকদের খুঁজে বের করা যায়। তবে এই সবকিছুর পরেও একটা প্রশ্ন থেকেই যায়, যুক্তরাষ্ট্র আর ইসরায়েল আসলে কি চাইছে? তারা কি সরাসরি ইরানে হামলা করতে চায়, নাকি অন্য কোনো পরিকল্পনা আছে? বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে সরাসরি যুদ্ধে যেতে চায় না। তাদের কৌশল হলো ধীরে ধীরে ইরানকে দুর্বল করা।
প্রথমে এই ধরনের গোপন হামলা চালিয়ে ইরানের অস্ত্র উৎপাদন ক্ষমতা ধ্বংস করা, তারপর ইরানের ভেতরে অস্থিরতা তৈরি করা, আন্দোলন উস্কে দেয়া, জনগণকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা। এভাবে যখন ইরান ভেতর থেকে দুর্বল হয়ে যাবে তখন সরাসরি সামরিক হামলা চালানো হবে। এই কৌশলের প্রথম ধাপ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। পারান্ত মিলিটারি কমপ্লেক্সের এই বিস্ফোরণ সেই কৌশলেরই অংশ এবং বিশ্লেষকদের ধারণা আগামী কয়েকদিনের মধ্যে আরও কিছু ঘটনা ঘটতে পারে। হয়তো আরেকটা সামরিক স্থাপনায় বিস্ফোরণ, কিংবা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির উপর হামলা, অথবা এমন কিছু যা এখনও কল্পনাও করা যাচ্ছে না। ইরানের মিসাইল সক্ষমতা নিয়ে একটু কথা বলা দরকার। ইরানের কাছে এই মুহূর্তে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল আছে। এই মিসাইলগুলো ইসরায়েলে পৌঁছতে সক্ষম, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতেও পৌঁছতে পারে। প্রতিদিন শত শত মিসাইল ছোড়ার সক্ষমতা আছে ইরানের, আর এই সক্ষমতাই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ। তাদের হিসাব খুব সহজ, যদি ইরানের মিসাইল কারখানাগুলো ধ্বংস করা যায় তাহলে তাদের সাপ্লাই চেইন বন্ধ হয়ে যাবে, নতুন মিসাইল তৈরি হবে না, পুরনো মিসাইল ব্যবহার করে একটা সময়ে মজুদ শেষ হয়ে যাবে। তখন ইরান আর কোনো হুমকি থাকবে না। বিমান হামলায় তারা ইসরায়েলের সাথে পেরে উঠবে না, আর তখনই চূড়ান্ত আঘাত হানা হবে। কিন্তু ইরানও বসে নেই, তারা বুঝতে পেরেছে কি হতে চলেছে, তাই তারাও প্রস্তুতি নিচ্ছে। তাদের ধারণা যুক্তরাষ্ট্রের সাথে কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা খুবই কম। যে কোনো মুহূর্তে বড় সংঘাত শুরু হতে পারে এবং এই সংঘাত কয়েক সপ্তাহ বা তারও বেশি সময় ধরে চলতে পারে। এই অবস্থায় ইরানের জন্য সবচেয়ে জরুরি হলো ভেতরের শত্রুদের চিহ্নিত করা। বাইরের শত্রুকে মোকাবেলা করা তুলনামূলক সহজ। আপনি জানেন কে আপনার বিরুদ্ধে, কোথা থেকে হামলা আসতে পারে। কিন্তু যখন আপনার নিজের লোক আপনার বিরুদ্ধে কাজ করে তখন রক্ষা করা কঠিন হয়ে যায়। আপনার সব পরিকল্পনা শত্রুর কাছে পৌঁছে যায়, আপনার দুর্বলতাগুলো শত্রু জেনে যায়, আপনি কোথায় কি করছেন সব তথ্য বাইরে চলে যায়। পারান্ত মিলিটারি কমপ্লেক্সের এই ঘটনা ইরানের জন্য একটা ওয়েক আপ কল, জেগে ওঠার সেই সুযোগ বলা যায়। এখন যদি তারা সতর্ক না হয় তাহলে সামনের দিনগুলোতে আরও ভয়াবহ কিছু ঘটতে পারে। একদিকে ভেতর থেকে হামলা চলবে, অন্যদিকে বাইরে থেকে বোমা বর্ষণ হবে। দুই দিক থেকে চাপ সামলানো কোনো দেশের পক্ষেই সহজ না। তবে একটা আশার কথা আছে। বন্দর আব্বাসের ঘটনার পর থেকে এতদিন ইরানের কোনো সামরিক স্থাপনায় এই ধরনের বড় কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। এর মানে হলো চীনের সাহায্যে তারা কিছুটা হলেও নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে পেরেছে। এবার আবার যে ঘটনা ঘটল সেটা থেকে শিক্ষা নিয়ে তারা আরও সতর্ক হবে, এটাই স্বাভাবিক। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ইরান সরকার এই বিষয়ে মুখ খুলছে না। তবে যে ভিডিও ফুটেজ বাইরে এসেছে তা থেকে বোঝা যায় ক্ষতি সীমিত। হয়তো যতটা ক্ষতি করার পরিকল্পনা ছিল ততটা করা যায়নি। এটা ইরানের জন্য স্বস্তির খবর। কিন্তু এই স্বস্তি কতদিন থাকবে সেটা বলা মুশকিল। কারণ যারা এই হামলা করেছে তারা থেমে থাকবে না, তারা আবার চেষ্টা করবে, হয়তো অন্য কোনো জায়গায়, হয়তো অন্য কোনো পদ্ধতিতে, কিন্তু চেষ্টা চলতেই থাকবে। এই মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্য একটা টাইম বোমের উপর বসে আছে। কবে এই বোমা ফাটবে কেউ জানে না। হয়তো আগামীকাল, হয়তো আগামী সপ্তাহে, হয়তো আগামী মাসে। কিন্তু একটা বড় সংঘাত যে আসছে এটা প্রায় নিশ্চিত। এই সংঘাতে কে জিতবে সেটা এখনই বলা সম্ভব না। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব এবং গোয়েন্দা সক্ষমতা, অন্যদিকে ইরানের বিশাল মিসাইল মজুদ এবং আদর্শিক প্রতিশ্রুতি। কে কাকে পরাস্ত করবে সেটা সময়ই বলে দেবে। তবে একটা কথা নিশ্চিত, এই যুদ্ধে যেই জিতুক না কেন সাধারণ মানুষ হারবে। মধ্যপ্রাচ্যের লাখ লাখ নিরীহ মানুষ যারা শুধু শান্তিতে বাঁচতে চায় তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই অঞ্চলে শান্তি ফিরে আসবে কিনা সেটা বড় প্রশ্ন। পারান্ত মিলিটারি কমপ্লেক্সের সেই রহস্যময় বিস্ফোরণের পেছনে সত্য হয়তো কোনো দিনই পুরোপুরি জানা যাবে না, কিন্তু এই ঘটনা যে বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে সেটা অস্বীকার করার উপায় নেই। আগামী কয়েক সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে কি ঘটে তার উপর নির্ভর করছে পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ।